এখন আমরা আলোচনা করব ব্যারন স্টুফেলের প্রবলেম 48 এবং 49। এর আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। আপনার সাবস্ক্রিপশনই আমার প্রেরণা, ধন্যবাদ। এখন আমরা আলোচনায় চলে আসি প্রবলেম 48, রিলেটিভ প্রনাউন। এই রিলেটিভ প্রনাউন আমরা প্রোনাউন আলোচনা করেছিলাম ব্যারন স্টুফেলের যেই প্রবলেমে, সেই প্রবলেমটার ডিসক্রিপশানে লিঙ্ক আছে, ওটা একটু দেখে নেবেন। ওই প্রবলেমের সঙ্গে যদি এটা রিলেট করে আমরা পড়ি তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে এবং আপনাদের বোঝার ক্ষেত্রেও বেশি সুবিধা এবং সহজ মনে হবে। তাহলে প্রোনাউন কি? নামের পরিবর্তনে যা বসে, নামের পরিবর্তে যা বসে তাই হলো প্রোনাউন। যেমন রাজের পরিবর্তে আমরা শি এবং রানুর পরিবর্তে আমরা শি। রাজের পরিবর্তে হি এবং রানুর পরিবর্তে আমরা শি বসাই, এটা প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি? আমরা যে রিলেশান, অর্থাৎ রিলেটিভ কাকে বলি? আত্মীয়। এই রিলেটিভ প্রোনাউনটা আত্মীয় প্রোনাউন। কিভাবে? রিলেটিভ প্রোনাউনটা এই যে হু রিলেটিভ প্রোনাউন, এই হুটা সম্পর্ক স্থাপন করে, রিলেশন করে কার সঙ্গে? ঠিক এর পূর্বে যে নাউনটি থাকবে তার সঙ্গে নাউন বা প্রোনাউন থাকবে, সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে এই রিলেটিভ প্রোনাউনটা সম্পর্ক স্থাপন করে। সেই জন্য এই প্রোনাউনকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে রিলেটিভ প্রোনাউনটা হু রিলেটিভ প্রোনাউন। আর কার সঙ্গে রিলেশন করে? এর পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন থাকবে, অর্থাৎ এই অ্যান্টিসিডেন্টের সঙ্গে রিলেশন করে। এটা ফান্ডামেন্টাল কথা। তাহলে আমরা বুঝলাম রিলেটিভ প্রোনাউনটা কী এবং কাকে মডিফাই করে। এখানে হুটা কাকে বোঝাচ্ছে? এই হিটাকে বোঝাবে, হিটাকে হু। এই এখন আমরা একটু যদি আমরা আলোচনায় চলে আসি, উদাহরণ সহকারে দেখি, তাহলে আমরা জিনিসটা আরও সহজে বুঝতে পারবো। আর এখানে পার্সন আর থিংস, এই যে আমরা বললাম হু রিলেটিভ প্রোনাউন, যদি ব্যক্তি থাকে তাহলে ব্যক্তির পরিবর্তে হু বসে, কিন্তু বস্তুর পরিবর্তে কি বসে? যেমন পেন, পেনের পরিবর্তে কি আমরা কি রিলেটিভ প্রোনাউন হু বসাতে পারি? না। পেনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন বসে হুইজ। হুইজ সহকারে দ্যাটও ছাড়া, হুইজ না থেকে দ্যাটও থাকতে পারে। হুইজ দ্যাট দুটোই থাকলে বেশি কারেক্ট হুইজটা। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন বুঝলাম যে হু কখন বসে? হু ব্যক্তির ক্ষেত্রে, আর হুইজটা বস্তুর ক্ষেত্রে। এটাই 48-এ বলা হয়েছে রিলেটিভ প্রোনাউন পার্সন আর থিংস। তাহলে পার্সন হলে হু আর থিংস হলে হুইচ। তাহলে একটু আমরা একটু দেখি যে আমরা যে প্রোনাউনের উদাহরণটা দিয়েছিলাম, ইট ইজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছিলাম যে ইট ইজের পরে ইটস মি বসে না, ইটস আই বসে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, পরীক্ষায় বারবার এসেছে। তাহলে ইট ইজ আই, এখানে হু বসবে কি? হুইজ। এখানে যেহেতু আইটা ব্যক্তি সেহেতু হু বসবে, হুইজ বসবে না। আর রিলেটিভ প্রোনাউনের পরে ইট ইজ আই হু অ্যাম এ ডক্টর, হু অ্যাম এ ডক্টর। তাহলে এই যে এটা রিলেটিভ প্রোনাউন। যদি বলতাম ইটস দ্য পেন, এখানে কি হু বসতো? না, এখানে কি? হুইজ। কারণ হুইজ was lost yesterday। একদম খুবই সহজে আমরা রিলেটিভ প্রোনাউনের ফান্ডামেন্টাল বিষয়টা আমরা শিখে ফেললাম যে কখন ব্যক্তি হলে। জাস্ট 48-এর মূল কথা হলো যদি ব্যক্তি হয় হু আর বস্তু যদি হয় হুইজ, হুইজ না থাকে দ্যাটও বসতে পারে, খুব সহজ। আর এরপরে যেটা আমরা শিখব 49টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় বারবার এসেছে।
প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, সেটা কি হু আর হুমের ব্যবহার। হু আর হুম, হু কখন বসে আর হুম কখন বসে। আমরা যেমন পড়েছিলাম যে হিটা কি ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম বোঝার জন্য আমরা ওই লিঙ্কের ডিসক্রিপশন থেকে প্রোনাউনের যেই প্রবলেম সেটা একটু দেখে নিব, তাহলে ইনশাল্লাহ সব পারবো। প্রোনাউনের সব কিছু ডিসক্রিপশানে এই প্রবলেমের সব রুলসগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন। তার প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম ছিল কি হির, হিম, আই সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম মি। তাহলে এই যে এটাও কিন্তু হুটাও প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন থাকলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম থাকতেই হবে। তাহলে হুটা সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্মটা হুম। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিষয়টা বুঝতে হবে হিটা কখন বসে। সাবজেক্টে ভার্বের পূর্বে হি বসে, এটা আমরা শিখেছি। আর ভার্বের পরে হিম বসে। যেমন যদি থাকে goes to market, তাহলে এখানে কি হিম বসবে না, এখানে কি বসবে হি। এখানে কি বসবে হি গোজ টু মার্কেট। কারণটা কি ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, অর্থাৎ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। কিন্তু যদি বলতাম যে গিভ, এখানে কি হি বসতো না, এখানে কি বসতো হিম, গিভ হিম। অর্থাৎ ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এক্ষেত্রে কি মনে রাখতে হবে যে যেখানে সাবজেক্টিভ ফর্ম সেখানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মই বসাতে হয়, আর যেখানে অবজেক্টিভ ফর্ম দরকার সেখানে অবজেক্টিভ ফর্মই বসাতে হয়। অনুরূপভাবে যদি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম প্রয়োজন হয় তাহলে হু বসবে, আর প্রোনাউনের যদি অবজেক্টিভ ফর্ম বসাতে হয় তাহলে হুম বসবে। অর্থাৎ ভার্বের পূর্বে হু বসে আর অন্যান্য ক্ষেত্রে কি বসে হুম বসে। তাহলে স্ট্রাকচার আমরা একটু দেখে নিই। সাধারণ স্ট্রাকচার যেটা হয় একটু আমরা লিখে রাখি বা স্ক্রিনশট দিয়ে রাখি, যে হুর পরে ভার্ব বসে প্লাস এক্সটেনশন, কিছু থাকলে বসবে, না থাকলে নেই। আর হুমের ক্ষেত্রে কি বসে সাবজেক্ট বসে তারপরে ভার্ব, অর্থাৎ হুর পরে ভার্ব বসবে, এখানে কোনো সাবজেক্ট থাকবে না। আর হুমের পরে অবশ্যই সাবজেক্ট থাকবে, তারপরে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে। এই দুটো রুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এর চেয়ে যদি একটু কঠিন বা আমাদের একটু কনফিউজড করার জন্য দেয় তাহলে একটা রুলস আছে। হুমের পরে কি বসবে, হুর পরে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে। আমি কিন্তু বলেছিলাম যে হুর পরে ভার্ব বসবে, সাবজেক্ট বসবে না, কিন্তু এখানে ব্যতিক্রম বসেছে। আসলে এটা শুধু কনফিউজ করার জন্য দুটা, একটা সাবজেক্ট আর একটা ভার্ব দিয়ে দিবে। তারপরে অবশ্যই যেটা মেন কথা, হুর পরে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। অর্থাৎ রুলস এই তিনটে যদি আমরা স্ট্রাকচার মনে রাখি তাহলে অনায়াসে পারবো। পরীক্ষায় যেই ধরনের হু আর হুম থেকে আসুক আমরা পারবো। শুধু মনে রাখবো ভার্বের পূর্বে হু বসে, সাবজেক্ট ভার্ব থাকলে তার পূর্বে হুম বসে। আর আমাদের যদি কনফিউজড করার জন্য পরীক্ষা এরকম আসে যে হুমের পরে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এটা জাস্ট কনফিউজড করার জন্য একটা ক্লোজ মাঝখানে বসিয়ে দেয়। অবশ্যই তারপরে একটা কি থাকবে, ভার্ব থাকে। এই তিনটা স্ট্রাকচার। তাহলে আমরা একটু দেখি পারি কি না হু আর হুমের ব্যবহার।
হু ইটস রাজ, এটা একটু ছোট করে লিখলে আমাদের জন্য সুবিধা হবে। রাজ হু অবলিক হোম কেম yesterday। এখানে কিছু আরও আছে ধরে নিলাম। এখানে হোম বসবে কি না হু, এখানে কি বসবে আমি বলেছিলাম কি যদি ভার্ব থাকে তাহলে ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে অর্থাৎ হু বসবে। তাহলে কি বসবে এখানে হু বসবে, হোম বসবে না কারণ এখানে সাবজেক্ট নেই। যদি এরকম থাকতো হু অবলিক হোম ইটস রাজু হু অবলিক হোম আই লাইক মাছ, হোম আই লাইক এইটুকুই থাক। তাহলে এই ক্ষেত্রে কি বসবে যে ইটস রাজু হোম অবলিক হু অবলিক হোম আই লাইক, এক্ষেত্রে কি সাবজেক্ট আছে ভার্ব আছে, এক্সট্রা কোনো ভার্ব নাই অর্থাৎ এরপরে সাবজেক্ট রয়েছে, প্রোনাউন রয়েছে, অথবা কোনো নাউনও থাকলেও থাকতে পারতো। তাহলে সেক্ষেত্রে কি বসবে ভার্ব থাকলে বলেছিলাম হু, তাহলে এখানে যেহেতু ভার্ব নাই আছে একটা প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট আছে সেহেতু এখানে কি হবে হোম হবে। খুব সহজে আমরা শিখে নিলাম দ্বিতীয় স্ট্রাকচারটা, অর্থাৎ সাবজেক্ট ভার্ব ছিল সেই জন্য হোম বসলো আর শুধু ভার্ব থাকলে হু বসতো। এখন একটা বলবো এর চেয়ে কঠিন আসবে না। হি ইজ দ্য applicants, he is the applicant who oblique whom এখান থেকে আমি এখানে চলে আসলাম whom I think I believe is perfect for the post। এই যে এখানে হোম বসবে নাকি হু বসবে, এখানে দেখুন যে হু হোম এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে, তাহলে এখানে কি বসার কথা ছিল হোম বসার কথা ছিল, কিন্তু এখানে হোম বসবে না। কেন বসবে না কারণটা হলো এখানে জাস্ট একটা ক্লজ এক্সট্রা একটা ক্লজ বসানো হয়েছে, কিন্তু এখানে মেন একটা যে ভার্ব সে ভার্ব রয়েছে যার কিনা কোনো সাবজেক্ট নেই। যখন একটা ভার্ব কখনো একটা ভার্ব এক্সট্রা করে বসতে পারে না, প্রত্যেকটা ভার্বেরই অবশ্যই একটা সাবজেক্ট প্রয়োজন হয়। একটা সেন্টেন্স স্ট্রাকচার হলো একটা ওয়ার্ডে একটা সেন্টেন্স হতে পারে, যেমন স্টপ একটা সেন্টেন্স, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্স হতে গেলে একটা পার্টস অফ পিসের একটা পার্ট থাকলেই হবে সেটা ভার্ব, যদি ভার্ব থাকে সেটা একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হতে পারে। আর ভার্বের পূর্বে অবশ্যই একটা সাবজেক্ট থাকে, কোনো যদি সাবজেক্ট না থাকে তাহলে ইউ আমরা সাবজেক্ট হিসাবে ধরে নিই, অর্থাৎ ভার্ব থাকলে একটা সাবজেক্ট থাকবেই। আর কোনো সাবজেক্ট ছাড়া একটা সাবজেক্ট ছাড়া একটা ভার্ব কখনো একা বসতে পারে না। তাহলে এই যে ইজ ভার্ব ছিল, ইজ ভার্বের সাবজেক্ট কি, এখানে নাউন বা প্রোনাউন অবশ্যই সাবজেক্ট হিসাবে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে সাবজেক্টটা কী ছিল, এখানে হুটাই ছিল সাবজেক্ট, অর্থাৎ এই ভার্বের সাবজেক্টটা হলো
হু, এখানে হুম বসবে না, কারণ এখানে একটা সাবজেক্ট এক্সট্রা আছে যার কোনো ভার্ব না, এখানে একটা ভার্ব আছে যার কোনো সাবজেক্ট নাই। এইভাবে যদি কোনো একটা ভার্ব থাকে যার কোনো সাবজেক্ট নাই এইরকম সিচুয়েশানে, তাহলে কি বসে? হুটা বসে। এত কঠিন পরীক্ষায় আসে নাই, দু একবার এসেছে, কিন্তু বেশিরভাগ খুব সহজে আসবে। এরপরে শুধু একটা ভার্ব থাকবে। যদি শুধু একটা ভার্ব থাকতো, ধরে নিলাম এটা নাই, এটা একটা ক্লজ শুধু হয়েছিল, একটা এভাবে পরীক্ষায় আসে। একটা ভার্ব যদি থাকতো তাহলে এখানে হু চলে আসতো। আর যদি একটা ভার্ব না থেকে সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে তাহলে একটা কি হয়? হুম বসতো। খুবই সহজে আমরা শিখে ফেললাম। এই নিয়মেরই এটাই 48 এবং 49-এর মূল কথা। এই ক্ষেত্রে যখন একটা আসছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস আমি শেখাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। পরীক্ষায় বহুবার এসেছে এটা, যে সেন্টেন্সটা লিখেছিলাম ঠিক তার মতোই, যে হি ইজ one of the applicants. এটা very very important for admission test and any competitive exams. Applicant who oblique, আচ্ছা এখানে হু এবং হুম না দিই, এখানে বসবে যেটা সেটা এম দিয়ে দিই, হু বসবে, হু ইজ অবলিক আর ই eligible for the post. এক্ষেত্রে ইজ বসবে না আর বসবে। এক্ষেত্রে আমরা একটু যে রুলসটা শিখলাম এটা শিখে নিই, যে এখানে হু বসবে না হোম বসবে। এখানে দেখেন সাবজেক্ট আর ভার্ব ছিল, আর পরে কোনো ভার্ব ছিল না, যেহেতু ভার্ব ছিল সেহেতু এখানে হুম বসবে না, হু বসেছে, ভুলে গেলাম। এখন এখানে ইজ বসবে নাকি আর বসবে, এটা পরীক্ষায় বারবার আসে এবং আমরা বারবার ভুল করি। এখানে আমি বলেছিলাম হু একটা রিলেটিভ প্রোনাউন, কার সঙ্গে রিলেশন করে? এর পূর্বে যেটা থাকবে, এর পূর্বে কি ছিল? হুম, অ্যাপ্লিকেন্টস ছিল। তাহলে এই অ্যাপ্লিকেন্টসকেই হু বুঝাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? যে অ্যাপ্লিকেন্টসকে বুঝাতে গেলে এখানে যেহেতু অ্যাপ্লিকেন্টস প্লুরাল, সেহেতু ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। কি হবে? আর হবে। খুব সহজেই আমরা শিখে ফেললাম এই রুলসটা। এই রুলসের আরেকটা ব্যতিক্রম আছে, যদি এখানে দ্য বা অনলি থাকতো, দা বা অনলি থাকতে অ্যান্সারটা ভিন্ন হয়ে যেত। সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব, পরবর্তী রুলসে আলোচনা করব, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আর এই রুলস অনুযায়ী কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা বোঝানোর চেষ্টা করব।